নতুন সংঘাত সহিংসতা না হলেও থমথমে পার্বত্য জেলাগুলো। রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, অবরোধের দ্বিতীয় দিনে চলছে হালকা যানবাহন। যাত্রাবাড়ী থানার হত্যা মামলার রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন, কারাগারে ইনু মেনন পলক ও দীপুমণি, সাংবাদিক রূপা শাকিল ও সাবেক আইজিপি মামুনের জামিন আবেদনও নামঞ্জুর। ৩.৫ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু, অভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা। ট্রমা কাটাতে পরিকল্পনার কথা জানালেন উপাচার্য। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। সরকারের আমন্ত্রণে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সেবা দিতে ঢাকায় চীনের চিকিৎসক দল। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তারা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। ৩ পার্বত্য জেলায় ৭২ ঘন্টার সড়ক নৌ অবরোধের দ্বিতীয় দিন চলছে। রাঙামাটিতে প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা, তবে জেলায় পরিবহন ধর্মঘট অব্যাহত আছে। খাগড়াছড়ি জেলা শহরে হালকা যানবাহন চলছে, তবে ছাড়ছে না দূরপাল্লার গণপরিবহন। আটকা পড়ে আছেন সাজেক বেড়াতে যাওয়া পর্যটকরা, বাড়ছে যাত্রী ভোগান্তি। দীঘিনালায় আগুনে পোড়া ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। এদিকে গণপিটুনিতে মামুন হত্যার ঘটনায় তার স্ত্রী সদর থানায় মামলা দায়ের করেছেন। এতে ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। দীঘিনালার সহিংসতার ঘটনায় কোনো মামলা হয়নি। আমরা আগের মতো সবাই মিলে, পাহাড়ি বাঙালি সবাই মিলে এখানে সুন্দর একটা ব্যবসা আমরা চালিয়ে যেতে পারি সুন্দরভাবে, কোনো সহিংস না হোক সেটা আমরা চাই। পাহাড়ি হোক বাঙালি হোক, যারা এই হত্যাকাণ্ড বা অগ্নিসংযোগ ঘটেছে, লুটপাট করেছে, তাদেরকে আইনের আওতা এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাইতেছি যে পুনরায় যাতে আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসে। আর যারা আমরা ক্ষতিগ্রস্ত, আমরা তো আসলে সবে পারাইছি, ওই জন্য আমরা এই সরকারের কাছে দাবি করতেছি যাতে আমরা ক্ষতিপূরণ পাই। কোনো সমস্যা নেই। আমি আজকে সকালবেলা যেখানে পাহাড়িরা থাকে ওখানে আমি গেছি, ওখানে আমি ওনাদের সাথে কথা বলছি, যথেষ্ট শান্ত আছে, এবং বাঙালিদের সাথেও আমি কথা বলছি, শান্ত আছে, পরিস্থিতি মোটামুটি ভালো। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় দুপুরে রাঙামাটি সদর পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা তুলে নিয়েছে প্রশাসন। তবে জুম ছাত্র জনতার ডাকা সড়ক নৌ অবরোধ চলছে। পাশাপাশি গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মালিক শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকায় বাড়ছে ভোগান্তি। শহর জুড়ে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, পার্বত্য অঞ্চলের বর্তমান অবস্থা সম্পর্কে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, সড়ক অবরোধের আজ দ্বিতীয় দিন চলছে, কিন্তু হালকা যানবাহন চলছে, এই ক্ষেত্রে স্থানীয়দের ভোগান্তি আছে, তাছাড়া পর্যটকরাও তো বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়ছেন। সবশেষ পরিস্থিতি জানাবেন। সোহার, আর এখনও বলতে গেলে প্রায় ৩০ ঘন্টার মতো সময় বাকি আছে, কারণ যে ৭২ ঘন্টার অবরোধ রেখেছিল জম্মু ছাত্র পরিষদ, তাদের ডাকা আছে দ্বিতীয় দিন চলছে। তো সারা গতকাল এবং যে পরিস্থিতি ছিল আজকেও ঠিক একই রকম পরিস্থিতি, শুধুমাত্র শহরের মধ্যে ৩ পার্বত্য জেলার আমরা যেটি বা বিশেষ করে রাঙামাটি এবং খাগড়াছড়িতে আমরা যেটি খবর নিয়ে দেখেছি, সেটি হচ্ছে শুধুমাত্র শহরের মধ্যে যে ছোট ছোট পরিবহনগুলো রয়েছে, গণপরিবহন, বিশেষ করে থ্রি হুইলার জাতীয় যে পরিবহনগুলো রয়েছে সেগুলো চলছে। আর শহরের মধ্যে মানুষের যে দৈনন্দিন কর্মকাণ্ড বা কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে। কিন্তু উপজেলা থেকে উপজেলা, অর্থাৎ শহর থেকে জেলা সদর থেকে বিভিন্ন উপজেলার যে গন্তব্য যে পরিবহনগুলো রয়েছে, পাশাপাশি আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে, গণপরিবহনগুলো রয়েছে, সেগুলো বন্ধ রয়েছে। এবং সেগুলো বন্ধ থাকার কারণে মূলত যারা এখান থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার মতো রয়েছেন তারা যেমন যেতে পারছেন না, আবার অনেকেই আসার মতো রয়েছে, তারাও বিভিন্ন পথে আটকা পড়েছেন। আমরা আজকে সকালেও দেখেছি বেশ কিছু পরিবহন মাটিরাঙ্গা থেকে শুরু করে একেবারে বারিকছড়ি বা মহালছড়ির ওই এলাকাগুলোতে অবস্থান করছিল, এবং অনেকে চট্টগ্রাম শহর থেকে আসার চেষ্টা করেও তারা আসতে পারেননি। তবে এখন
পর্যন্ত যেই পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে, সেটিতে চাপা উত্তেজনা রয়েছে, স্থানীয়দের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের অধিবাসী যারা রয়েছেন, পাহাড়ি বাঙালি সবার মধ্যে একটি চাপা আতঙ্ক বা উত্তেজনা বিরাজ করছে। তবে আসার কথা হচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। খাগড়াছড়ি শহরে যেমন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এখন পর্যন্ত। আমরা দীঘিনালায় ছিলাম সারাদিন। দীঘিনালায়ও যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বা প্রায় শতাধিক দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড দিলেন আদালত। এছাড়া অন্য হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন, পলক সহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সকালে 8 আসামিকে তোলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী আদাবর থানার হত্যা মামলার। তেজগাঁও থানার 2 পৃথক হত্যা মামলারও ছিল জামিন শুনানি। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, আইসিটি প্রতিমন্ত্রী পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয়। শুনানিতে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় তেজগাঁও থানার পৃথক মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আবদুল্লাহ আল মামুনকেও কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার দায় আসামিরা এড়াতে পারে না, এমন মন্তব্য করে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে থাকবেন তারা। প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিনের বিরোধিতা করি, বলি যে আসামিরা বোনাফাইড একজন তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। এদিকে মামলা, গ্রেফতার, রিমান্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দেন আসামিপক্ষের আইনজীবী। জানান ন্যায় বিচার পেতে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সন্নিবেশ করা হচ্ছে। এই আদেশে এবং আমরা অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা বিক্ষুব্ধ হয়েছি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্যান্য আসামিদের রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পাহাড় অশান্ত করে বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয়তাবাদী তরুণ দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী দোসররা নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ করে তোলার আহ্বানও জানান তিনি। সরকারকে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। দেশে চলমান রাজনৈতিক সংকট সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। পাহাড়ি বাংলা ভাষাভাষীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। যারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, মানুষ হত্যা করেছে, সেই আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকরা মালিকানা বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, এদের মধ্যে কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাদের কাছে প্রত্যাশা দ্রুত সময়ে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করার। সেনাবাহিনী ভুল করেছে দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে, যারা আশ্রয় নিয়েছে তাদের বিচার হওয়া উচিত, তারা খুনি। এই বিপ্লব যেন ব্যর্থ না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
যাদের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যারা চেষ্টা করবেন, সেই ধরনের লড়াকু মানুষদেরকে আপনার উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করে। এইসব আর্মচেয়ার ক্রিটিকদের তো দরকার নাই। যারা হাসিনার সরকারকে সার্ভ করে এসেছে তাদের ছাড়াও বাংলাদেশ ভালোভাবেই চলবে। অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেয়। জনগণ ভালো লোককে বেছে নেবে। হ্যাভ ফেইথ ইন ইয়োর পিপল। জনগণের উপরে একটু আশা রাখেন। রাজনৈতিক নেতাকর্মী সহ নিরীহ মানুষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। দুপুরে জননিরাপত্তা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, মামলা প্রত্যাহারে মন্ত্রণালয় পর্যায়ে আইন উপদেষ্টা কমিটির প্রধান থাকবেন। এছাড়া জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা প্রত্যাহারে প্রয়োজনীয় নথিপত্র সহ আগামী 31 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আবেদন প্রাপ্তির 7 কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনটি পাবলিক প্রসিকিউটরের কাছে মতামতের জন্য প্রেরণ করবেন। আর পাবলিক প্রসিকিউটর 15 কার্যদিবসের মধ্যে তার মতামত জেলা ম্যাজিস্ট্রেটকে জানাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এরপর জেলা ম্যাজিস্ট্রেট কমিটিতে উপস্থাপন করবেন এবং জেলা কমিটি মামলাটি প্রত্যাহারের জন্য সরকার বরাবর সুপারিশ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অবহিত করেন। এছাড়া দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার অনুরোধে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের 10 সদস্যের চিকিৎসক দল। অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অংশ হিসেবেই চীন মেডিকেল টিম পাঠিয়েছে বলেও জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে বিমানবন্দরে মেডিকেল টিমকে স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। টিমের পক্ষ থেকে বলা হয়, 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে এসেছে চিকিৎসকদের এই টিম। জানান, বিষয়ভিত্তিক গবেষণার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা দেওয়া হবে। এই কার্যক্রম বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ। ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক অবস্থায় কাজ করতে প্রস্তুত মেডিকেল টিমটি। জানানো হয়, দক্ষ টিমের সদস্যরা আধুনিক উপায়ে আহতদের চিকিৎসা দেবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য আহতদের চীনেও নেয়ার উদ্যোগ নেবে মেডিকেল টিম। China, this medical team is the first national emergency medical team sent by any foreign government to Bangladesh. অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশের জাতীয় জরুরি মেডিকেল টিম নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটি প্রথম জরুরি চিকিৎসা দল বাংলাদেশে এলো, যা আমাদের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুদেশের মধ্যে পারস্পরিক সমর্থনের গভীর বন্ধনকে তুলে ধরে। চীন বাংলাদেশকে আঘাতের মূল্যায়ন করতে সাহায্য করবে এবং বাংলাদেশের প্রয়োজনের ভিত্তিতে জরুরি আরও মানবিক চিকিৎসা সহায়তা প্রদান করবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। চলতি বছরের 30 নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, 1979 সালের সরকারি বিধি অনুযায়ী সরকারি সিলযুক্ত খামে হিসাব জমা দিতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে বলেও জানান জনপ্রশাসনের সিনিয়র সচিব। বলেন, সম্পদ বিবরণীর তথ্য আদালতের বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। একই সাথে এটি গোপনীয় দলিল, তাই তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না। জানান, হিসাব জমা না দিলে লঘুদণ্ড দেয়া হবে, তারপরও না দিলে গুরুদণ্ড দেয়া হয়। লঘুদণ্ড হিসেবে তিরস্কার, ধমক, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করা হবে। আর গুরুদণ্ড হিসেবে নিম্ন বেতন গ্রেডে নামানো সহ আইনানুগ বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি থেকে অবসর ও বরখাস্ত করা হবে। 2024 সালের বিষয়টা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। প্রায় 3.5 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম। দীর্ঘ বিরতি শেষে ক্যাম্পাসে ফিরে উৎফুল্ল
শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা শিগগিরই স্বাভাবিক হয়ে উঠবে শিক্ষাজীবন। সেই সঙ্গে হল ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কারের দাবি তাদের। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং ট্রমা কাটাতে পরিকল্পনা হাতে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলাভবনের সামনের বটতলা আবারও বন্ধু সহপাঠীদের আড্ডায় জমজমাট। সতীর্থদের সঙ্গে দীর্ঘদিনের শিক্ষাবিরতি শেষে আবারও দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বন্ধুদের উচ্ছল আনাগোনা। প্রিয় ক্লাসমেট যখন প্রাণের সই হয়ে যায়, তখন বহুদিন পর দেখায় যেন সব ঝাঁপি খুলে বসা। শিক্ষার্থীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে চেনা ক্লাসরুম। গলায় গলা মিলিয়ে হঠাৎ আবার দেখা যেন এক দারুণ বিপ্লবের দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবার ফিরে আসা শিক্ষা কার্যক্রমে। তাই আনন্দ, উচ্ছলতা আর আগ্রহ তাদের চোখে মুখে। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে দীর্ঘদিন পরে। অনেক ক্ষতি হয়েছে, তো ৩-৪ মাস পরে আবার স্বাভাবিক ক্লাসরুমে ফিরে আবার পড়াশোনা করতে পারবো। ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, অনেকে আন্দোলনের সাথে জড়িয়ে গিয়েছিল। ১ জুলাই থেকে ঈদুল আজহা আর গ্রীষ্মের ছুটির পর বিশ্ববিদ্যালয় যখন খুলেছিল, শিক্ষকরা তখন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে। এরপর কোটা সংস্কারের দাবিতে ৭ জুলাই থেকে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন। দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তারপর জুলাই আগস্টের সেই ছাত্র জনতার বিপ্লব আর অভ্যুত্থান। দীর্ঘদিন শেষে এই ক্লাসে ফেরা শিক্ষার্থীদের মধ্যে এখনো সেই বিপ্লবের দিনগুলোর স্মৃতি আর চেতনা। রাজনীতির একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এবং সেই রাজনীতিটা ডাকসু কেন্দ্রিক রাজনীতি। উদ্বেগজনক একটা পরিস্থিতি ছিল, তো সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, কিন্তু সম্পূর্ণরূপে এটা এখনো নির্মূল করা যায়নি, যাতে করে আর কোনো ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি না হয়। সকল ক্ষেত্রে স্বচ্ছতা থাকুক এবং বাংলাদেশ নতুন এক তারুণ্য পাক। তোফাজ্জল নামক যে লোকটাকে মারা হলো, এত বড় একটা বিপ্লবের পরে হুট করে এরকম একটা ঘটনা ঘটা কখনোই প্রত্যাশিত ছিল না। একাডেমিক কার্যক্রম শুরুর দিনের সকালে সিনেট ভবনের সামনে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হবে, কাটাতে হবে জুলাই আগস্ট বিপ্লব ঘিরে সৃষ্টি হওয়া ট্রমাও। আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই কি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। পরে উপাচার্য ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। রোববার থেকে প্রায় সব বর্ষে শুরু হলেও প্রথম বর্ষে ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। উপস্থিতি যথেষ্ট ভালো, বিশেষ করে মেয়েদের উপস্থিতি আরো বেশি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এস আলমের অর্থ পাচার নিয়ে দুদকের অনুসন্ধান বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ এস আলমের অর্থ পাচার বিষয়ে একটি রিট পিটিশন দায়ের হলে তার শুনানি শেষে এই নির্দেশ দেন আদালত। আগামী রোববারের মধ্যে অর্থ পাচার বিষয়ে দুদকের অনুসন্ধান জানাতে বলা হয়। শুনানিতে দুদক আইনজীবী বলেন, দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে এস আলমের অর্থ পাচারের বিষয়ে তদন্ত শুরু করেছে। হালনাগাদ তথ্য আদালতে জমা দিতে সময় প্রার্থনা করে দুদক। এ সময় হাইকোর্ট আগামী রোববার হালনাগাদ তথ্য আদালতকে জানানোর নির্দেশ দেন। ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকেই প্রতি বিপ্লবের নানা অপচেষ্টা চালাচ্ছে, তাই গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয় বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। সকালে বনানীতে প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ শঙ্কার কথা জানায় দলটি। বলা হয়, মাঠ পর্যায়ে ফ্যাসিস্টদের কর্মকর্তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে। অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসক নিয়োগে সতর্কতা দেখায়নি বলেও অভিযোগ দলটির। পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের যারা অর্থ এবং পৃষ্ঠপোষকতার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় এনডিএম। দলটি বলছে, কোনোভাবেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে এনডিএম প্রস্তুত আছে বলেও জানায় দলটি। সকল স্তরের কর্মচারীদের জন্য পেনশন চালু সহ ১২ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
সকালে ঢাকার দক্ষিণ সিটি নগর ভবনের সামনে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা দাবি করেন কর্মচারী চাকুরি বিধিমালা 2019-এর 64 বিধি অতি সত্বর বাতিল করতে হবে। সকল স্তরের কর্মচারীদের জন্য উচ্চতর গ্রেড চালুরও দাবি করেন। এছাড়া আওয়ামী লীগ সরকার আমলে পুলিশ ভেরিফিকেশন ছাড়া নিয়োগকৃত ছাত্রলীগ যুবলীগ কর্মচারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি করেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব মোকাবেলার লক্ষ্যে অডিট আপত্তিকর নামে সকল কর্মচারীদের বেতন কর্তন বন্ধেরও দাবি জানান শ্রমিক কর্মচারী ইউনিয়ন।